হ্যালো স্টুডেন্টস, আবারও আমরা চলে এসেছি আমাদের ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। তো আমাদের মাধ্যমিকের 2019-এর কোশ্চেন সলভের সিরিজ চলছিল। তো আজকে আমরা সেই সিরিজটা নিয়ে চলে এসেছি। তো চলো, আমাদের আজকে গ্রুপ সি এর কোশ্চেন গুলো বাকি ছিল, সেই গ্রুপ সি এর কোশ্চেন গুলোই করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের এখানে যে কোশ্চেন গুলো দেওয়া আছে, প্রথম যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। দেখো, স্থিতিশীল উন্নয়ন এটা কি ছিল? দেখো, তোমাদের হয়তো ধারণা আছে যে স্থিতিশীল উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন, যে উন্নয়ন মনে করো যে আজকে আমরা কোনো একটা জিনিস আবিষ্কার করলাম আর সেই জিনিসটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মেও কাজে দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। মানে এই উন্নয়নটা দীর্ঘদিন যাবৎ চলছে। কিন্তু যদি এরকম হয়, মনে করো আজকে আমি কিছু একটা জিনিস আবিষ্কার করলাম আর সেই জিনিসটা শুধুমাত্র বর্তমান প্রজন্মই ইউজ করতে পারবে, ভবিষ্যতের যে প্রজন্ম আছে তারা ইউজ করতে পারবে না। উদাহরণস্বরূপ, আমাদের যে এখনকার যে ভেহিকল, এখনকার যে যানবাহন গুলো, বা মনে করো যে সবার বাড়ি বাড়িতে এখন তো বিদ্যুৎ আছে, সেই বিদ্যুৎ এগুলো তোমরা দেখেছো যে এগুলার উৎপাদনের যে মেন সোর্স সেটা কি বলতো? সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে তোমরা একটা জিনিস মনে করো যে জীবাশ্ম জ্বালানি তো একদিন শেষ হবে, কারণ অফুরন্ত জীবাশ্ম জ্বালানির উৎস তো নেই আমাদের পৃথিবীতে। তাহলে এর উপরে ভিত্তি করে যে সমস্ত যানবাহনগুলি চলছে, সেই সমস্ত যানবাহনগুলি কি ফার্দার আমরা পাবো? পাবো না। মানে ওই যেটা ওইটাকে চালানোর জন্য যে জিনিসটার দরকার সেটাই তো শেষ হয়ে যাবে, তাহলে ওই জিনিসগুলো তো চলবে না। তাহলে কি এটা স্থিতিশীল উন্নয়ন হলো? না, আসলে স্থিতিশীল উন্নয়ন হলো এমন উন্নয়ন যেটা অফুরন্ত শক্তির উৎসকে কাজে লাগিয়ে কাজ করে। উদাহরণস্বরূপ, যদি আমরা সোলার শক্তিকে কাজে লাগিয়ে কোনো উন্নয়ন করি, যেমন মনে করো এখন সোলার চালিত হচ্ছে বিভিন্ন গাড়ি ঘোড়া আবিষ্কার হচ্ছে, তো সেটা যতদিন পৃথিবী থাকবে, সূর্য থাকবে, ততদিন থাকবে। তো তার মানে এখনকার প্রজন্ম তো সেটা দেখতে পাবে, প্লাস সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম পাবে। তাহলে স্থিতিশীল উন্নয়ন হচ্ছে আমাদের এটাই জিনিস। কি জিনিস? দেখো, যে যে উন্নয়ন উন্নয়ন বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনের সঙ্গে আপোষ না করে। বুঝা গেল? যে উন্নয়ন বর্তমান বর্তমান যে উন্নয়ন বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনের সঙ্গে আপোষ না করে। ঠিক আছে, তাকেই বলা হয় কি? স্থিতিশীল উন্নয়ন। হয়ে গেল। যেহেতু এটা 2 মার্কসের, সুতরাং এর বেশি লিখার তেমন কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, শুধুমাত্র 2 মার্কসের। তো এবার নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন যেটা আমাদের বলছে সেটা হচ্ছে কোন গ্যাসের 1 ডিগ্রি। আচ্ছা, এই সমস্ত কোশ্চেন করার সময় প্রথমে আমাদেরকে কি করতে হবে? এটা হয়ে গেল আমার 3.1, এটা হয়ে যাবে হচ্ছে 3.2। প্রথমে আমাদেরকে কি করতে হবে? ডেটা টুকতে হবে। তাহলে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে? যে কোনো গ্যাসের 1 গ্রাম, তার মানে এখানে প্রথমত কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। এম হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে, 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 7 ডিগ্রি, মানে এখানে টি দেওয়া আছে 7 ডিগ্রি। ডিগ্রিকে কেলভিন করতে গেলে 273 আমাদেরকে কি করতে হয়? যোগ করতে হয়। সুতরাং আমি কি করব? যোগ করে দিলাম। তাহলে কত হয়ে গেল? 0, 7 আর 1 8 আর 2 তো 2 থাকলো, এত কেলভিন। ঠিক আছে, নেক্সট কি দেওয়া আছে? 2 অ্যাটমসফিয়ার চাপে, 2 অ্যাটমসফিয়ার চাপ মানে 2 অ্যাটমসফিয়ারের চাপ মানে পি হচ্ছে 2 atm। ঠিক আছে, নেক্সট চাপে এত আয়তন, মানে ভি এখানে কত দেওয়া আছে? 410 মিলিলিটার। মিলিলিটারকে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে মিলিলিটারকে লিটার করতে গেলে আমি কি করব? ডিভাইডেড বাই 1000 করে দিলাম। তাহলে কি হবে? 0 0 কাটলো, 2 ঘর দশমিক এদিকে সরবে।
তার মানে 0.41 লিটার। নেক্সট কি দেওয়া আছে আমাদের, মোলার ভর নির্ণয় করো। মোলার ভর মানে ক্যাপিটাল এম আমাদেরকে চাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি কি জানি, পিভি সমান সমান এনআরটি, ঠিক আছে। আমরা কি জানি, পিভি সমান সমান, আমরা জানি পিভি সমান সমান এনআরটি। এন মানে হচ্ছে মোল সংখ্যা, এখানে এন মানে হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে। এন মানে হচ্ছে আমাদের এখানে মোল সংখ্যা, ঠিক আছে। কোনটা, এনটা, ওকে। তাহলে দেখো তো, পিভি সমান সমান এন মানে কি হয়, ডাব্লিউ বাই এম আর টি, ঠিক আছে। এখানে এমটা হচ্ছে মোলার মাস, আর এই যে ডাব্লিউ এখানে এটা হয়ে যাবে ডাব্লিউ, আমাদের এখানে ডাব্লিউ ধরা হয়েছে। তাহলে এম ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি, ঠিক আছে। এবার এদের সমস্ত যদি আমি ভ্যালু গুলো বসাই, তাহলে আমি কি পাবো, ডাব্লিউ এর মান কত, এখানে ডাব্লিউ এর মান হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে। এখানে ডাব্লিউ এর মান হচ্ছে 1 ইন্টু, আর এখানে বলে দিয়েছে কত, 0.082, ঠিক আছে। আর টি এখানে কত, টি হচ্ছে 280 ডিভাইডেড বাই পি, পি এখানে কত 2 এটিএম, আর ভি এখানে কত, ভি হচ্ছে 0.41, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আমি ক্যালকুলেটর নিয়ে বসেছি, ক্যালকুলেটরের মান বসাচ্ছি, দেখি কি হচ্ছে। 1 ইন্টু 0.082 ইন্টু 280 ইন্টু 2 ইন্টু 0.41, 1 ইন্টু 0.082 ইন্টু 280 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2 ইন্টু 0.41, তাহলে আসলো হচ্ছে 28। এখানে যেটা আনসার আসলো সেটা হচ্ছে 28 গ্রাম। তাহলে অতএব এটার মোলার মাস কত হয়ে যাবে, 28। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, এসটিপি তে। আচ্ছা, যখনই আমাদের এসটিপি বলবে, এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এখান থেকে আমাদের বুঝতে হবে যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, এসটিপি মানে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। এসটিপি মানে এখানে টেম্পারেচার কত দেওয়া আছে, 273 কেলভিন, হয়ে গেল। নেক্সট এবার আমাদের কি, নেক্সট হচ্ছে প্রেসার হচ্ছে 1 এটিএম, এসটিপি মানে হচ্ছে এটা। তারপর নেক্সট আমি কি বলতে পারি, নেক্সট দেখো, এসটিপি তে কোনো গ্যাসের আয়তন মানে ভি, আচ্ছা এটা টি1 ভি1 টি1 পি1, এটা ভি1 দিয়ে দিলাম, 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। তাহলে কত চাপে, মানে টি2 টা কত হবে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে টি2 27 ডিগ্রিকে কেলভিন করলে 273 দিয়ে যোগ করতে হবে, তাহলে হয়ে গেল 300 কেলভিন উষ্ণতায় এত আয়তন অধিকার করবে, মানে ভি2 হচ্ছে কত, 300 সেন্টিমিটার কিউব, বুঝা গেল। তাহলে এবার আমি কি করব, আমরা জানি কার সূত্র থেকে, দেখো তো এখানে যেহেতু পিভিটি তিনটাই জিনিস এখানে আছে, সুতরাং এটা আমাদের চার্লস বয়েলের সমন্বয় সূত্র, মানে কি হবে, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, বুঝা গেল। তাহলে আমি এবার যদি এখানে মানগুলো বসাই, তাহলে P1 এর মান কত, এখানে 1 এটিএম, V1 এর মান কত, এখানে 273 ডিভাইডেড বাই T1 এর মান কত, এখানে 273 দেওয়া আছে, খুব সহজ দিয়ে দিয়েছে। V2 P2 এখানে বের করতে হবে, V2 এখানে হচ্ছে 300 কেলভিন ডিভাইডেড বাই T2 এখানে হচ্ছে 300 কেলভিন, মানে 300 সেন্টিমিটার। এটা খুবই সোজা হয়ে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে P2 এর মান হচ্ছে 1 এটিএম, ঠিক আছে। অতএব গ্যাসটির অন্তিম আয়তন, অতএব গ্যাসটির অন্তিম চাপ, অতএব গ্যাসটির অন্তিম চাপ কত হবে, সমান সমান 1 এটিএম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের, দেখো কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এটা আমাদেরকে দেখতে বলছে, যে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে, ঠিক আছে। তাহলে প্রতিসরাঙ্ক
প্রতিসরাঙ্ক, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়? সি ডিভাইড বাই ভি। ঠিক আছে, তাহলে আমরা বলবো কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো শূন্য মাধ্যমে আলোর বেগ ও সেই মাধ্যমের আলোর বেগের অনুপাত। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের প্রতিসরাঙ্ক। বোঝা গেল আশা করি। এবার নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, এরই অথবা দেওয়া আছে। অথবাটা কি আছে, যে লেন্স, উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিজনিত ত্রুটি প্রতিকার করা হয়? উত্তর লেন্স, ঠিক আছে, উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি প্রতিরোধ করা হয়? তাহলে এটা হচ্ছে আমাদের হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া, দেখো হাইপারমেট্রোপিয়া বা কি হবে, দীর্ঘদৃষ্টি। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট আবারও আমরা কোশ্চেন এ চলে যাব। আমি এটাকে মুছে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে R1 ও R2 রোধককে একই বিভব প্রভেদে আলাদা করে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, বিভব প্রভেদ আলাদা, রোধক একই বিভব প্রভেদ। আচ্ছা, আমার হচ্ছে দুটো রোধক নেওয়া আছে এখানে, এরকম এটা মনে করো R1, এটাকে হচ্ছে মনে করো ভি বিভব প্রভেদের সঙ্গে যুক্ত, আর একটা হচ্ছে R2, এটা হচ্ছে আবারও হচ্ছে ভি বিভব প্রভেদের সঙ্গে যুক্ত। যখন এর মধ্য দিয়ে কারেন্ট গেল কিনা, এটা মনে করো I1, এটা মনে করো I2, তাহলে এরা বলছে কি, যে এই যে I2টা বলছে R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 6 গুণ, R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 6 গুণ, মানে এটা। ঠিক আছে, তাহলে বলছে R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমটির ক্ষেত্রে, এটা প্রথমটির ক্ষেত্রে কি হলো, ভি ইকুয়াল টু IR হয়, তাই কি না? তাহলে আমি এখান থেকে যদি করি, তাহলে এখানে ভি তো ভি বলেছে, আমি I1 ধরেছি, ঠিক আছে, আর আর হচ্ছে R1, তাহলে R1 হচ্ছে কি ভি ডিভাইড বাই I1। এবার নেক্সট হচ্ছে দ্বিতীয়টির ক্ষেত্রে কি হবে, আবারও ভি ইকুয়াল টু IR। তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রে ভি তো ভি, আমি I2 নিয়েছি, আর এটা হচ্ছে R2, কিন্তু I2 হচ্ছে 6I1, তাহলে 6I1 লিখে দিলাম, আর এখানে R2 লিখে দিলাম। তাহলে R2 ইকুয়াল টু কি হলো, ভি ডিভাইড বাই 6I2। এবার দুটোর অনুপাত চাচ্ছে আমাকে, তাহলে R1 ইজ টু R2 বা ডিভাইড বাই করা যায়, তাহলে ভি ডিভাইড বাই I1 ইজ টু ভি ডিভাইড বাই 6I1। ঠিক আছে, এটা I1 হবে। তাহলে এবার কি দেখো, উপরে উপরে কাটে নিচে নিচে, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 1:1/6। এবার কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 6:1। তাহলে R1 ইজ টু R2 এর যে অনুপাতটা হলো সেটা হচ্ছে 6:1। মাথায় থাকবে? মাথায় তো থাকবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, যতক্ষণ তোমরা প্র্যাকটিস করবে না ততক্ষণ কিন্তু এই কোশ্চেন গুলো তত সহজে কিন্তু সমাধান হওয়াটা একটু টাফ আছে। ওকে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেন এ চলে যাই। সেটা কি দেখো, সেই কোশ্চেনটা হচ্ছে কোসেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করবে? আচ্ছা, আয়নীয় বন্ধন তো,
তার মানে আয়নীয় বন্ধন কিভাবে হয় আমরা জানি, যে মনে করো যে কোনো একটা যদি আমরা উদাহরণ দিই, 3.5 আয়নীয় বন্ধন, বন্ধন। তাহলে আয়নীয় বন্ধন কি, যে যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের দ্বারা, ঠিক আছে, যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের দ্বারা রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণকারী পরমাণুদের মধ্যে সৃষ্ট যে আকর্ষণ বল তাকে কি বলা হয়, রাসায়নিক বন্ধন, ঠিক আছে, মাথায় থাকবে। এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এখানে যেহেতু ব্যাখ্যা করো বলেছে, তাহলে এর একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দেব কিভাবে। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, যেমন হচ্ছে মনে করো NaCl, ঠিক আছে, NaCl এর ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে বুঝাতে পারি, যে মনে করো যে সোডিয়ামের কি হয়, যে 281 হয়, ঠিক আছে, তাহলে এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন, প্লাস ক্লোরিন 287, মানে এর বাইরের কক্ষে 7টা, 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে, এ একটা ইলেকট্রন একে দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে এরও বাইরের কক্ষে 8টা, এরও বাইরের কক্ষে 8টা, তাহলে এরা কি দুজনেই কিন্তু খুশি। তাহলে কি হবে, এটা Na প্লাস প্লাস Cl মাইনাস, আর মাইনাস প্লাস কাছাকাছি আছে, মানে কি এরা একে অপরের সঙ্গে বিক্রিয়া করে NaCl গঠন করবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের আয়নীয় বন্ধনের ব্যাখ্যা, ঠিক আছে। একটা যদি এভাবে করে আমরা উদাহরণ দিয়ে দিই, তাহলে এটা খুব ভালো হয়, ঠিক আছে। নেক্সট 3.5 এর অথবাটা তোমরা দেখো কি বলছে। আচ্ছা, আগে আমি এটাকে মুছে দিই, জায়গা নাই আমার। নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া আছে দেখে নিই আমরা তাহলে, যে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম। তরল হাইড্রোজেন ক্লোরাইড, আচ্ছা, যখনই তড়িৎ পরিবহনের কথা বলবে মাথায় একটাই জিনিস আসা উচিত সবার, সেটা কি, সেটা হলো যে যতক্ষণ না কোনো পদার্থ জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করবে না, ততক্ষণ কিন্তু সে তড়িৎ পরিবহন করবে না। তার মানে এখানে মেন যেটা, সেটা হচ্ছে আমাদের আয়ন, ঠিক আছে, তার মানে আয়ন উৎপন্ন করা। তো যখন বলছে সক্ষম নয়, মানে কি আয়ন উৎপন্ন করতে পারবে না, সোজা সাপটা হিসাব। যদি এরকম কোনো কোশ্চিন আসে তোমাদের পরীক্ষাতে যে কেন পারে না, গলীয় দ্রবণে কেন পারে না, তাহলে সোজা সাপটা একটাই কোশ্চিন আনসার হবে, যে আয়ন উৎপন্ন করতে পারে না বলে তড়িৎ পরিবহন করতে পারে না, আর আয়ন উৎপন্ন করতে পারে বলে তড়িৎ পরিবহন করতে পারে। ব্যাস, এটাই হচ্ছে এর আনসার। এরকম আগের ভিডিওতে আমরা সেম কোশ্চিন আনসার সহ একটা মানে কোশ্চিন আমি দেখেছিলাম, আর একই ভাবে আমি এটাকেও বিশ্লেষণ করেছিলাম। তাহলে কি বলছে, তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কেন, তাহলে আমাকে বলতে হবে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়। কারণ কি, কারণ এটি গলিত অবস্থায়, তরল অবস্থায়, এটি তরল অবস্থায় এটি তরল অবস্থায় আয়ন উৎপন্ন করতে পারে না। ক্লিয়ার হলো কথাটা, আয়ন উৎপন্ন করতে পারে না। কিন্তু যখনই, এবার নেক্সট কোশ্চেনটা কি বলছে, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড পরিবহনে সক্ষম, মানে কি গলিত সোডিয়াম ক্লোরাইড আয়ন উৎপন্ন করতে পারে। ক্লিয়ার, পারে না, তবে গলিত সোডিয়াম, বা এটাকে আমি লিখে দিচ্ছি
NaCl, ঠিক আছে, গলিত NaCl আয়ন উৎপন্ন করতে পারে বলে এটি তড়িৎ পরিবহনে সক্ষম। ক্লিয়ার হলো আশা করি। তাহলে এইভাবে কোনো কোশ্চেন থাকলে তার আনসারটা এইভাবেই করে করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে আমাদের এই কটা কোশ্চেনই থাক, নেক্সট দিন আমরা পরের কোশ্চেন গুলো হচ্ছে চেষ্টা করব, কারণ আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। তো পরের দিন আমরা বাকি কোশ্চেন গুলো সহ গ্রুপ ডি এর যদি কিছু পারি তাহলে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব থেকে বড় ব্যাপার আমাদের আশেপাশের পরিবেশের খেয়াল রেখো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে পরিবেশের টেম্পারেচার কতটা হাই হয়ে যাচ্ছে, আর আমাদের কারণেই এই সমস্ত কিছু হচ্ছে। তোমরা খুব ভালো করে জানো যে আশেপাশের পরিবেশের উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং দেখতেই পাচ্ছ। তো সুতরাং বেশি বেশি করে আমাদের পরিবেশের যত্ন রাখো, আর হ্যাঁ অবশ্যই পড়াশোনা করে যাও। তো কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের মতো টাটা।